ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। আর বল, তোর বাড়ির সকলে কেমন আছে? সবাই ভালো আছে। আর আমার আপুটা কি করে? পড়াশোনা ঠিকঠাক করে তো? পড়াশোনা তো করে, কিন্তু সারাদিন শুধু আমার পিছনেই লেগে থাকে। কখন ভাবি আনবো ওর জন্য, ওর নাকি ভাবি লাগবে। বলছি যে মামা বিয়েটা করে ফেলেন, বয়স তো অনেক হলো। আরে ভাই, তুই মজা নিচ্ছিস? নে সমস্যা নেই, আমারও সময় আসবে। এরপর আরও কিছু সময় কথা বলে ফোন রেখে দিলাম। এরপর ফোনে গেম খেলতে লাগলাম। কি আর করবো, এখন তো আর কোনো কাজ নেই, নো পড়াশোনা। প্রায় ঘন্টাখানেক পর আদিবা আমার রুমে এলো। আমি খেয়ালই করিনি। আদিবা আমার কাছে এসেই সোজা আমার মাথায় আস্তে করে একটা চট দিয়ে ফোনটা কেড়ে নিল। এই তুই আমার ফোন দে। না দেব না, সারাদিন শুধু ফোন। কি আছে এই ফোনে? গেম খেলতেছি, দে। আদিবা কিছু না বলে দৌড় শুরু করলো ছাদের দিকে। আমি ওর পিছু নিলাম। আদিবা যেহেতু চিকন পাতলা, তাই আমি ওর সাথে দৌড়ে পারলামই না। ছাদে এসেই এই নে তোর ফোন, আর তুই শত চেষ্টা করলেও আমাকে ধরতে পারবি না। কালকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? তাড়াতাড়ি দে। না এখন দিব না, কালকে দিব। আচ্ছা, আর কালকে আমি তোকে একটা সারপ্রাইজ দেবো। ওয়াও, সত্যি? আচ্ছা। এরপর আমি আর আদিবা ছাদে বসে অনেক সময় গল্প করলাম। চাঁদের আলোয় আদিবাকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আদিবাকে দেখে আমি ঘরের মধ্যে চলে যাচ্ছিলাম। অনেক কষ্ট করে নিজেকে সামলে নিলাম। এরপর রাত 9টার সময় আমি আর আদিবা নিচে চলে এলাম। আদিবা রাতের খাবার বেড়ে দিয়ে চলে গেল। আমি খাবারগুলো খেয়ে প্লেট পরিষ্কার করে নিলাম। এরপর সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। প্রতিদিনের মতো আজকেও আদিবার ফোনে আমার ঘুম ভাঙলো। ঘুম চোখে আদিবার ফোন রিসিভ করলাম। বল। ওই, তোর রুমের দরজায় আমি সেই কখন থেকে ধাক্কা দিতেছি, তুই দরজা খোল আগে। এখন তো একটু শান্তিতে ঘুমাতে দে। না আছে কলেজের প্যারা, না আছে কোনো কাজ, প্লিজ। ওই, তুই দরজা খুলবি নাকি? দূর, ভালো লাগে না। আমি গিয়ে দরজা খুলে দিলাম। এরপর আবার বিছানায় শুয়ে পড়লাম। আদিবা কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেদিকে খেয়াল না করে শুয়েই থাকলাম। প্রায় 2 মিনিট পরে আমার উপরে হঠাৎ পানির বন্যা বয়ে গেল। হ্যাঁ, আদিবা আমার গায়ে পানি ঢেলে দিছে, আর আমার ঘুম একদম চলে গেছে। আমি এক লাফে দাঁড়িয়ে গেলাম। কি জনাব, এবার ঘুম ভেঙেছে? তুই রোজ আমার ঘুমের 12টা বাজিয়ে দিস এভাবে? কাল রাতে কি বলেছিলাম মনে আছে? কি বলেছিলি? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আমার তো মনেই ছিল না। আমি তোকে কিছু বলবো আজকে। আমি সাথে যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে সাথে চলে আয়। ওকে। এরপর আমি খুশি মনে ফ্রেশ হতে গেলাম। ওয়াশরুমে গিয়ে একটু প্র্যাকটিস করে নিলাম কিভাবে আদিবাকে আমার মনের কথা বলবো। আজকে অনেক খুশি লাগতেছে। নিজের অজান্তেই মুখে একটা হাসি চলে এলো। এরপর আমি ওয়াশরুম থেকে বের হলাম। এরপর আদিবার সবচেয়ে পছন্দের পাঞ্জাবিটা পরে নিলাম। আদিবা এটা আমাকে গিফট করেছিল। এরপর আমি সোজা ছাদে চলে গেলাম। ছাদে এসে দেখি আদিবা আমার জন্য ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আমি সোজা আদিবার কাছে গিয়ে বললাম, হ্যালো মিস আদিবাসী। ওই, তুই আমাকে আদিবাসী বললি? আর কথা না বলে আমার দিকে হা করে তাকিয়ে থাকলো আদিবা। এই, এমন করে তাকিয়ে আছিস কেন? বাবা, আজকে সকাল সকাল পাঞ্জাবি, ঘটনা কি মিস্টার? ঘটনা পরে বলা যাবে, আগে বল আমাকে কেমন দেখাচ্ছে? নায়কের মতোই লাগছে, তবে চোখে সানগ্লাস আর হাতে ঘড়ি হলে পুরো আল্লুর মতো লাগতো। আমি জানি তো। এবার আমার সারপ্রাইজ দে তাড়াতাড়ি। আমাকে আপু কাল রাতেই বলেছে, আর আমি তোকে এখন বলতেছি। কি বলেছে আঙ্কেল? আপু আমার বিয়ে ঠিক করেছে, আর মাত্র 5 দিন পরে আমার বিয়ে। আর আজকে একটু পরে ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে। কথাগুলো শোনার পর আমি 2 পা পিছিয়ে গেলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা কি করে হতে পারে? আমি আদিবাকে ভালোবাসি, আর আদিবাকেই আমি চাই সারা জীবন। কি রে, তোর আবার কি হয়েছে? মুখটা এমন কালো হয়ে গেল কেন? তুই নিশ্চয়ই আমার সাথে মজা করতেছিস, তাই না? আরে মজা করবো কেন, আব্বু নাকি আমার বিয়ে অনেক আগে থেকেই ঠিক করে রেখেছে। তাই তো দেখিস নাই, আমি কোনো রিলেশনে যাইনি। আমি কি বলবো কিছুই বুঝতেছি না।
এখন আমার কি বলা উচিত? এখন কি আমার ভালোবাসার কথা আমি বলে দেব? জানি না কি করব। আমার মাথাটা কেমন যেন ঘুরতেছে। চুপ করে আছিস কেন? তুই খুশি না আমার বিয়ে ঠিক হয়? আদিবা, আমি তোকে ভালোবাসি। আমিও তো তোকে ভালোবাসি। আদিবা, আমি মজা করতেছি না। আমি তোকে ভালোবাসি। সেই প্রথম দিন থেকেই তোকে ভালোবাসি, কিন্তু তোকে ভয়ে বলতে পারিনি। আমার কথা শুনে নিমিষে আদিবার মুখের হাসি চলে গেল। তুই কি বলতেছিস তুই জানিস? শোন শ্রাবণ, আমি তোকে আমার বন্ধু ভাবি, আর তুই এইগুলো কি বলতেছিস? আদিবা, তুই আর কিছুই বলতে পারলাম না। তখন আদিবার ফোনে একটা কল আসলো। আদিবা আমাকে খেয়াল না করে ফোনটা রিসিভ করলো। অপর পাশ থেকে কি বলতেছিল সেটা বুঝতেই পারিনি। কথাটা ছিল এমন, আব্বু, আমি সাদে। কখন আসছে? আমি এখনই আসতেছি, তোমরা অপেক্ষা করো। এরপর আদিবা ফোন রেখে দিল। আমি নিচে যাচ্ছি। প্লিজ আদিবা, তুই আমার কথাটা শোন প্লিজ, আমি তোকে খুব ভালোবাসি। আদিবা আমার কথা সম্পূর্ণ না শুনেই হেঁটে চলে গেল। আর আমি ছাদে বসে কান্না করতে লাগলাম। জানি না আজকে খুব কান্না করতে ইচ্ছে করছিল চিৎকার করে কাঁদতে, কিন্তু কথায় আছে না, ছেলেদের লুকিয়ে কান্না করতে হয়। আদিবার কথাগুলো যেন সব আমার মাথার উপর দিয়ে গেল। আমি কি করব এখন? আদিবা যদি আমার না হয়, তাহলে আমি বাঁচতে পারবো না। না, কিছুতেই না। আমাকে হাল ছাড়লে চলবে না। এখনো 5 দিন আছে আদিবার বিয়ের। আমাকে যে করেই হোক এই বিয়ে আমার আটকাতেই হবে। আদিবা একটু পর যখন খাবার নিয়ে আসবে, তখন ওকে আবার বলবো। আমি আমার চোখ মুছে নিজের রুমে চলে এলাম। বসে বসে ভাবতে লাগলাম, কিভাবে পাবো আমি আদিবাকে? এত বছরের সম্পর্ক, এত বছরের বন্ধুত্ব, আমার বেস্ট ফ্রেন্ড সে। তাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আর তাছাড়া যদি এমনও হয় ছেলেপক্ষ আদিবাকে পছন্দ করেনি, তাহলে আমার কাজ আরও সহজ হয়ে যাবে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, তা আদিবার কোনো খোঁজখবর নেই। তাই আমি ভাবলাম আদিবাদের বাসায় যাব। তখনই আদিবা আমার রুমে খাবার নিয়ে এলো। আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আদিবা কিছু না বলে খাবার বাড়তে লাগলো। এই নে, খেয়ে নে। আর তখনকার জন্য আমি সরি। আসলে তখন আমি মজার মুডে ছিলাম না। তোর কি মনে হয় তখন আমি মজা করেছিলাম? তা নয় তো কি। আদিবা, আমি তোকে ভালোবাসি। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ছি শ্রাবণ, ছি, তোর লজ্জা লাগে না এগুলো বলতে? তোকে আমি সবসময় বন্ধুর চোখে দেখেছি, আর তুই কি না? আর তার চেয়ে বড় কথা, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলেপক্ষ আমাকে আন্টি পরিয়ে দিয়ে গেছে। ছেলের নাম আরমান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আদিবা প্লিজ, তুই বোঝার চেষ্টা কর। আমি তোকে খুব ভালোবাসি, সেই প্রথম থেকেই। তোকে ভয়ে বলতে পারিনি। ভেবেছিলাম এক্সাম শেষ হলে বলবো, আর আজকে সকালে বলতেই চেয়েছিলাম, কিন্তু তুই তার আগেই। খাবার রেখে গেলাম, খেয়ে নিস। এই বলে আদিবা চলে যেতে লাগলো। আমি আদিবার হাত ধরলাম। আদিবা, আই লাভ ইউ সো মাচ। প্লিজ আমাকে এভাবে একা রেখে যাস না। তুই এভাবে আমাকে মাঝপথে রেখে চলে গেলে আমি মরে যাব। বিশেষ কর। আর কিছু বলতে পারলাম না। তার আগে আদিবা আমার গালে সজোরে একটা চড় বসিয়ে দিল, আর আমার হাত থেকে ওর হাত ছাড়িয়ে নিল। তুই কি ভেবেছিস তোকে আমি বন্ধু বানিয়েছে বলে কি তুই যা ইচ্ছা তাই করবি? লজ্জা করে না এই কথাগুলো বলতে? তুই কি ভুলে যাচ্ছিস তুই একটা এতিম? তোর তো নিজের বাড়িরই ঠিক নেই। কোথায় নিয়ে যাবি আমাকে বিয়ে করার পরে? তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আদিবের এই কথাগুলো শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। এই, একদম নাটক করবি না। আমি তোর এই চোখের পানিতে আর গলবো না। বুঝতে পেরেছি তোর এখন চিন্তা হচ্ছে যে যদি আমার বিয়ে ঠিক হয়ে যায় তাহলে তোকে কে দেখবে, তোর খরচ কে চালাবে। তোকে চিন্তা করতে হবে না, তোর সব খরচ আমিই নিব। আর বল, কত টাকা লাগবে তোর? কত টাকা হলে তুই এই নাটক বন্ধ করবি? বল, কথা বল এখন। আদিবা চিৎকার করেই বলল। আমি চুপ করে আছি। তুই যদি আমাকে সত্যিই কোনোদিন বন্ধু ভেবে থাকিস তাহলে প্লিজ এই কয়েকদিন আমার চোখের সামনে আসিস না, প্লিজ প্লিজ। আদিবা হাত জোর করে কথাগুলো বলে চলে গেল। আমাকে কিছু বলার সুযোগ না দিই আমি ওই জায়গাতে হাঁটু গেড়ে বসে পড়লাম আর ভাবতে লাগলাম, আজকে আদিবা আমার প্রথম গায়ে হাত তুলল। যে ছেলেকে অপমান করলে আদিবা তার জবাব দিত, যেই ছেলের শরীরে কোনো আঘাত লাগলে ও এক মুহূর্তে আদিবা ঠিক থাকতে পারতো না, আজ সে আদিবা আমাকে চড় মারল। অবশ্য চড় মারাতে আমি তেমন কষ্ট পাইনি। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আদিবা যখন বলল, তুই একটা এতিম ভুলে গেছিস। এই কথাটা শোনার পর আমি নিজের মধ্যেই ছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল এটা আমার সে আগের আদিবা নয়, এটা অন্য কেউ। কিন্তু আফসোস, এটা আদিবাই ছিল। আদিবা আবারও বলেছে আমি নাকি টাকার জন্য ওকে ভালোবাসার কথা বলেছি। এতদিনে আদিবা আমাকে এই চিনল? আমি লোভী। আজ নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছিল। এত বছরের বন্ধুত্ব, আমার বেস্ট ফ্রেন্ড, সে আমাকে এভাবে বলতে পারলো। আগে অনেক বন্ধু আমাকে বলতো যে ভাই, জীবনে যদি কষ্ট পেতে না চাস তাহলে কখনোই প্রেম প্রীতের মধ্যে জড়াবি না,
তাহলে দেখবি তোর সে সুখী আর কেউ হবে না। বন্ধুদের এই কথায় আমি অনেক তর্ক করেছি, কিন্তু পরিশেষে আমি সেই ভুল করে ফেললাম। এখন মনে হচ্ছে জীবনে আদিবার সাথে পরিচয় না হলেই ভালো হতো। হ্যাঁ, আমি আদিবার কথা রাখবো। আদিবা বলে সেই বিয়ের কয়েকদিন যেন আমি ওর সামনে না আসি, কিন্তু আমি আর জীবনে আদিবার সামনে যাব না। যদি আদিবা আমাকে না দেখে থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। জীবনে অনেক ভুল করেছি, আর কোনো ভুল করতে চাই না। এইবার থেকে এসব ভুলে গিয়ে আবার আমার পুরনো জীবনে ফিরে যাব। এই কয়েক বছর অন্তত একটা জিনিস বুঝেছি, এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ কাউকে এক পয়সারও মূল্য দেয় না। চোখের পানিগুলো মুছে নিলাম। আজকের দিনটা শুধু দেখব। আমার মনে হয় আদিবা ওর ভুল বুঝতে পারবে, আর আমার বিশ্বাস আদিবা আমাকে সে ভালোবাসার কথা বলবে। টেবিলের দিকে তাকিয়ে দেখে আদিবা খাবার রেখে গেছে। আমি একটা হাসি দিলাম। এত কষ্টের মধ্যেও যে মেয়ে আমার এত কেয়ার করে, সেই মেয়ে আমাকে একটু এতিম বলে অপমান করে গেল। যে আদিবা বলতো আমি যতদিন বেঁচে আছি ততদিন তুই এতিম না। খুব হাসি পায় এগুলো কথা ভাবলে। এখন মোবাইলের দিকে তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। ক্ষুধা নেই, আর ক্ষুধা থাকলে হয়তো গলা দিয়ে নামবে না। মাথাটা খুব ব্যথা করতেছে। তার বেশি চিন্তা না করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম আর কান্না করতে লাগলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। কারো ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। লাফ দিয়ে উঠে পড়লাম, এই ভেবে যে আদিবা হয়তো কল করেছে, কিন্তু না, রাফি আমার বেস্ট ফ্রেন্ড কল করেছে। কিরে বন্ধু, আবিদা কি বলেছে? আমি ওকে আমার ভালোবাসার কথা বলিনি, আর কোনোদিন বলতে পারবো না। আরে দোস্ত, না বললে সারা জীবনে এটা আফসোস রয়ে যাবে। তুই বলে দে, তারপর যা হয় হবে। দরকার নেই এসব প্রেম প্রীতির। তুই এভাবে কথা বলতেছিস কেন? সব ঠিক আছে তো? আরে না, আমার আবার কি হবে? আর এইসব বাদ দে। হুম। আর আমি খুব তাড়াতাড়ি সিলেটে আসতেছি। কি সত্যি দোস্ত? হুম। ওকে, লাভ ইউ। এ দোস্ত, এখন রাখি, ম্যানেজার ডাকে। আচ্ছা। এরপর ফোন রেখে দিলাম। রাফিকে সত্যিটা বললাম না, কারণ আমি জানি আমি সত্যি কথা বললে ও এখানে চলে আসবে, আর যত অসুবিধা হোক না কেন। যাই হোক, এই প্রসঙ্গ বাদ দিই। ঘড়িতে দুপুর 2টা বাজে। এর মধ্যে আদিবার কোনো খোঁজ খবর নেই। আমি রাগ করে আদিবাদের নীল পাঞ্জাবিটা আমার শরীর থেকে টেনে খুলে ছিঁড়ে ফেললাম আর জোরে জোরে কান্না করতে লাগলাম। কেন আমার সাথে এমন হয়? হে আল্লাহ, কী দোষ করেছিলাম আমি, যার জন্য অল্প বয়সে মা বাবাকে হারালাম, আর এখন নিজের ভালোবাসাকে। কান্না করতে করতে আয়নার সামনে গিয়ে নিজের কান্না করা মুখটা দেখতে লাগলাম। আসলে এ আমার চেহারারই দোষ। আমি যাকে যাকে চেহারা দেখেছি তারা আমাকে ছেড়ে চলে গেছে, আর কষ্ট সহ্য করতে না পেরে আয়নায় আঘাত করতে শুরু করলাম। নিমিষে কাজ ভেঙে গেল। হাত থেকে টপ টপ করে রক্ত পড়তে লাগলো। হাতে খুব যন্ত্রণা হতে লাগলো, কিন্তু আদিবার দেওয়া কষ্টের কাছে এটা সামান্য, এটা কিছুই না। হাত থেকে একভাবে রক্ত পড়তে লাগলো। আটকানোর কোনো চেষ্টাই করলাম না। একসময় রক্ত পড়তে পড়তে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। চারদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমি ঠিক বুঝতে পারছি না আমি এখন কোথায় আছি। ডান দিকে যেদিকে জানলা দিয়ে হালকা হালকা বাতাস আসতেছে, আর এটা তো আমার রুম। আমি দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যখন উঠতে যাব তখন আমার ডান হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। এত পরিমাণে কষ্ট হচ্ছিল যে বলে বোঝাতে পারবো না। এক পর্যায়ে জোরে চিৎকার করে উঠলাম, কিন্তু আফসোস আমার এই চিৎকার 4 দেয়ালের বাইরে কখনোই যাবে না। আমি অনেক কষ্টে উঠে রুমের লাইট অন করলাম। রুমের অবস্থা অনেক বাজে। এক পাশে কাচের টুকরো, আর তার পাশে রক্তের পাহাড়। আমি নিজে দেখে ভয় পেয়ে গেলাম, কিন্তু এতে আমার কোনো কষ্ট হচ্ছিল না। আমার কষ্ট হচ্ছিল এটা ভেবে যে আদিবা আমাকে দেখতে না পেলে প্রতি মিনিটে মিনিটে আমার রুমে আসতো, আর সে আদিবাই সারাদিনে একবার আমার রুমে আসলো না। আমার চোখ থেকে দুপোটা পানি গড়িয়ে পড়ল। সারা রাত অজ্ঞান হয়ে একটা বন্ধ ঘরে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম চারদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমি এখন কোথায় আছি। ডান দিকে তাকিয়ে দেখি জানালা দিয়ে হালকা হালকা আলো আসতেছে। আরে, এটা তো আমারই রুম। আমি দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যখন উঠতে যাব তখন আমার ডান হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। এত পরিমাণে যে কষ্ট হচ্ছিল তা বলে বোঝাতে পারবো না। এক পর্যায়ে আমি জোরে চিৎকার করে উঠলাম, কিন্তু আফসোস আমার এই চিৎকার 4 দেয়ালের বাইরে কখনোই যাবে না। আমি অনেক কষ্ট উঠে রুমের আলো অন করলাম। রুমের অবস্থা অনেক বাজে। এক পাশে কাচের টুকরো, তার পাশে রক্তের পাহাড়। আমি নিজেই দেখে ভয় পেয়ে গেলাম, কিন্তু এটা আমার কোনো কষ্ট হচ্ছিল না। আমার কষ্ট হচ্ছিল এটা ভেবে যে আদিবা আমাকে দেখতে না পেলে প্রতি মিনিটে মিনিটে আমার রুমে আসতো, আর আজকে সেই আদিবাই সারাদিন একবার আমার রুমে আসলো না। আমার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। যাক, এইসব ভেবে আর লাভ নেই। আমি অনেক কষ্টে ফার্স্ট এড বক্স বের করে আমার হাতে নিজের মতো করে একটু ব্যান্ডেজ করে নিলাম। এখন ব্যথা অনেকটা কমেছে। এখন কয়টা বাজে ঠিক বুঝতে পারতেছি না, তাই আমার মোবাইলটা খুঁজতে লাগলাম। হ্যাঁ, পেয়েছি।
বিছানার উপরেই ছিল। মোবাইলটা অন করে দেখি রাত 9টা বাজে। তার মানে দীর্ঘ 6 ঘন্টা আমি অজ্ঞান ছিলাম। আদিবের সাথে কথা বলতে আমার খুব ইচ্ছে করতেছে। মন তো বলে এক্ষুনি ছুটে যায় আদিবার বাসায়। বাসায় গিয়ে আঙ্কেলের পায়ে ধরে বলি আদিবার বিয়ে আটকে যেন দেয়। কিন্তু আমি জানি হাজার চেষ্টা করলে আমি বিয়ে আটকাতে পারবো না, তাই অযথা সিন ক্রিয়েট করে কোনো লাভ নেই। আমি দেরি না করে আদিবাকে ফোন করলাম। আদিবাকে কিছুই বলবো না, শুধু আদিবার কণ্ঠটা একটু শুনতে চাই। কিন্তু আফসোস আদিবার নাম্বারের কল ঢুকলো না। আমি জানি আদিবা আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে রেখেছে। এই মনটা কেন এত বেমান, কেন বুঝতে চায় না আদিবার আমার নেই। ফোনটা একপাশে ছড়ে ফেলে দিয়ে জোরে জোরে কান্না করতে লাগলাম। আজকে প্রায় 6 বছর পর কান্না করতেছি। সেদিন রাতে খুব কেঁদেছিলাম, যেদিন আমার আব্বু আম্মু আমাকে এতিম করে রেখে চলে গিয়েছিল। আর আজকে যে মানুষটা আমাকে একা রেখে চলে গেল, আসলে আমি মানুষটাই ভালো না, যার কারণে শুধু আমার সাথে এমন হয়। মা বাবা মারা যাওয়ার পরে একজনই ছিল আমার ভরসা, সে হলো রাফি। সেও আমাকে ছেড়ে দূরে চলে যায়। আর তারপর এই আদিবা আমার মনে ভালোবাসার জন্ম দিল, আর এখন সে আমার থেকে দূরে চলে গেল। প্রায় 1 ঘন্টা ধরে এভাবে কান্না করলাম। শুনেছি কাঁদলে নাকি মনটা হালকা হয়ে যায়, তাই আমিও কান্না করতেছি। এই বুকটা অনেক কষ্টের কারণে ভারী ভারী লাগতেছে। আমি জানি ছেলেদের কান্না করতে নেই, কিন্তু আমি কেন যেন কান্না লুকোতে পারছি না। জানি না, না আমাকে আর কান্না করলে চলবে না। আমাকে আব্বুর মতো অনেক বড় হতে হবে, আব্বুর স্বপ্ন পূরণ করতে হবে। আমি বসা থেকে উঠে চোখের পানি মুছে ফেললাম। আর থাকবো না এই শহরে। এই শহরে থাকলে হয়তো নিজেকে ঠিক রাখতে পারবো না। পড়াশোনা তো শেষ, এখন আর কার জন্য এই শহরে থাকবো। ফিরে যাব সেই শহরে যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, যেখানে রয়েছে সেই স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ডগুলো। এরপর আমার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে নিলাম। এরপর আমার জীবনের অর্জন মানে আমার সকল কাগজপত্র ব্যাগে ভরে নিলাম। আর কারোর সাথে যোগাযোগ রাখবো না এই শহরের। মোবাইল থেকে সিমটা বের করে ভেঙে ফেলে দিলাম। এরপর ওয়ালেট বের করে আমার সেই 6 বছর আগের পুরনো সিমটা ওপেন করলাম। ভেবেছিলাম হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু না, সিম একদম ঠিকই আছে। নিজের অজান্তে মুখে একটা হাসি চলে এলো। এই সিমটা আমাকে আব্বু কিনে দিয়েছিল। আব্বু চলে যাওয়ার পর বন্ধ করে রেখেছিলাম, আর আজকে আবার ওপেন করলাম। ওয়ালেট পকেটে রেখে দেব, তখনই চোখে পড়লো ওয়ালেটের ভেতরে আদিবার ছবির দিকে। আমি সেটা বের করে একটা দেশলাই দিয়ে পরিয়ে ফেললাম। আজ থেকে বলে যাব আদিবা নামে আমার জীবনে কেউ ছিল। অনেক ইচ্ছে ছিল আদিবাকে বউ সাজে নিজের চোখে দেখব, কিন্তু আফসোস সেটা আমার কপালে নেই। আর দেখে বা কী করব, যে আমার ভাগ্যে নেই তাকে আমি দেখেই কি করব। রুম থেকে বের হয়ে যাব, তখন আদিবার বলা লাইনটার কথা মনে পড়ল। আমি নাকি ওকে টাকার কারণে ভালোবাসার কথা বলেছি। না, আদিবার কাছে ঋণী থাকলে চলবে না। আমি আর সব টাকা পরিশোধ করে দিয়ে যাব। এতদিন যাবৎ আদিবা আমাকে যত টাকা দিয়েছে সব কিছুর হিসাব আমার ডায়েরিতে লেখা আছে। এখানে আমি ফাঁকে ফাঁকে লিখে রাখতাম আদিবা আমাকে কখন কত টাকা দিয়েছে। ভেবেছিলাম আদিবাকে পরে শোধ করে দেব। হ্যাঁ, এখন সেই সময় চলে এসেছে। ডায়েরিটা খুলতেই আদিবাকে নিয়ে বিভিন্ন আবেগ লেখা। আমি সেগুলো না পড়ে টাকার হিসাব করলাম, প্রায় 5 লাখের কাছাকাছি। আমি খুব ভালো করে জানি আমি কিভাবে টাকা পরিশোধ করব। এরপর আমি বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হওয়ার সময় আদিবার আব্বু মানে আঙ্কেলের সাথে দেখা। আরে শ্রাবণ যে, কোথায় যাচ্ছ এত রাতে? আঙ্কেল, একটা বন্ধুর বাসায় যাচ্ছি, খুব জরুরি তো, তাই এত রাতে যেতে হচ্ছে। ও, তা আসবে কবে? বলতে পারি না আঙ্কেল। আর শোনো, তোমাকে তো আদিবা বলেই দিয়েছে হয়তো, তারপরেও আমি বলি আদিবার বিয়ে আর মাত্র 5 দিন পরে, তুমি তার আগে চলে এসো কেমন? ইচ্ছে তো করতেছে আঙ্কেলের পায়ে পড়ে আদিবাকে ভিক্ষা চাই, কিন্তু যে আমাকে চায় না তাকে আমি চেয়ে কি করব। আঙ্কেল, আমি কোনো ভুল ত্রুটি করে থাকলে আমাকে ক্ষমা করে দিন। আমি আর কিছু না বলে চলে এলাম। আঙ্কেল ওখানে দাঁড়িয়ে রইল। আমি জানি তিনি অনেক অবাক হয়েছে, কিন্তু এতে আমার আর কিছু যায় আসে না। গেট দিয়ে বের হবো, তখন দারুণ চাচা। বাবা, ব্যাগ নিয়ে এত রাতে কোথায় যাচ্ছ? কোথাও না, আমি একটু পরে আসতেছি। আচ্ছা। এরপর আমি একটা রিক্সা নিয়ে মার্কেটে চলে এলাম। কাছে যে টাকা ছিল সেগুলো থেকে দোকান থেকে আদিবার জন্য ওর বিয়ের জন্য একটা নীল শাড়ি কিনে প্যাকেটে করে নিলাম। কাছে আর অল্প কিছু টাকা আছে, আর তাই দেরি না করে ব্যাংকে চলে গেলাম। এরপর ওয়ালেট থেকে ডেবিট কার্ডটা বের করে 5 লাখ টাকা তুললাম, সাথে আরও কিছু তুলেছিলাম নিজের হাত খরচের জন্য। এরপর একটা দোকান থেকে গিফট পেপার কিনে সোজা বাসায় চলে এলাম। এরপর আমার রুমে ঢুকে দরজা লক করে দিলাম। একটা কাগজ আদিবার জন্য একটা চিঠি লিখলাম। আদিবার জন্য আনা শাড়ি, 5 লাখ টাকা আর চিঠি আমি একটা বক্সে গিফট পেপার দিয়ে আটকে নিলাম। এবার এটা আদিবাকে দেয়া যাবে ওর বিবাহের উপহার হিসাবে।
আমি জানি আদিবা খুব খুশি হবে। এরপর আমার রুমের দরজা লক করে আমি বেরিয়ে পড়লাম। গেটের কাছে এসে, চাচা ঘুমিয়ে গেছেন? একটু চোখ লেগে গেছিল আর কি। কেন, কিছু বলবা? হ্যাঁ, এই নিন, এটা আদিবাকে দেবেন বিয়ের দিন রাতে। আমার প্যাক করে সেই বক্সটা ধরিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু না, একটু কেটে গেছে আর কি। ঠিক আছে, কিন্তু এখন তো রাত 12টা বাজে। তুমি এত রাতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, নিজের শহরে যাচ্ছি। সে কি, আদিবা ম্যাডাম জানে? সব কথা সবার জানতে নেই। আর চাচা, আমি কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিন, কেমন? বাবা তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ চাচা, এটাই সত্যি। বুঝতে পেরেছি, তুমি মনে হয় চাকরি পেয়েছো, তাই জন্য যেতে হচ্ছে। রাফিকে আমার যেমন এখনো মনে পড়ে, ঠিক তেমনই তোমাকে আমার জীবনে মনে থাকবে বাবা। ভালো থেকো সব সময়। আমি আর কিছু না বলে চাচাকে জড়িয়ে ধরে বিদায় দিয়ে চলে এলাম। আসার সময় চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছিল। আসলে এই বিল্ডিংয়ে যতদিন এসেছি ততদিন থেকে চাচাকে দেখতেছি, তাই একটু মায়া পড়ে গেছে। এখন উদ্দেশ্য বাস স্ট্যান্ডে গিয়ে সোজা সিলেট চলে যাব, কিন্তু জানি না বাস পাবো কি পাবো না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আদিবাদের বাসা থেকে বাস স্ট্যান্ড যেতে শর্টকাটের রাস্তা আছে, তাই আমি সেই রাস্তা দিয়ে যেতে লাগলাম। কিছু দূর গিয়ে একটা গলির ভিতরে ঢুকে গেলাম। বাস স্ট্যান্ড এখান থেকে 15 মিনিটের রাস্তা। মোবাইলে তখন রাত 12টা বেজে 45 মিনিট। মোবাইল পকেটে রেখে হাঁটতেছি, তখন আমার কেমন যেন মনে হলো আমার মাথা ঘুরতেছে। হঠাৎ করে আমি রাস্তার মাঝে পড়ে গেলাম আর জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফেললো তখন আমি আমার সামনে একটা মেয়েকে দেখতে পাই। বয়স ঠিক বলতে পারবো না, তবে আনুমানিক ক্লাস 10 বা 11-এ পড়ে হয়তো। মেয়েটা অনেক চিন্তিত হয়ে আমার চোখে পানি ছিটিয়ে দিচ্ছিল। আমি খেয়াল করলাম যে আমি একটা ছোট ভাঙচুর কুঁড়ে ঘরের ভেতরে একটা ছোট খাটে শুয়ে আছি। হ্যালো বন্ধুরা, যারা আগের পর্বগুলো দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। ধন্যবাদ।